ডক্টরের বলা কথাগুলো শুনে দেহে যেন প্রাণ ফিরে এলো সবাই। রোজ রেসপন্স করছে, এই খবরটাই এখন সবথেকে খুশির খবর সবার কাছে। এবার আর কোনো প্রবলেম হবে না। যত তাড়াতাড়ি সম্ভব রোজ ভালো হয়ে উঠবে এটাই প্রার্থনা সবার। সবাইকে এক এক করে পাগলের মতল বলে যাচ্ছে, রোদ আমার বুচি রেসপন্স করেছে, তোমরা শুনছো মমো ড্যাড, শুনেছ তুমি? রোদের বাবা ওর এও অবস্থা দেখে ছেলেকে জড়িয়ে কেঁদে উঠলেন উনি। শুনেছি মাই সান। আমার ছেলে সুস্থ আছে, এখন আমার মেয়েটাও ভালো হয়ে উঠবে। সেই আশাতেই আছি আমি। এরপর রোদকে অনেক বুঝিয়ে কেবিনে পাঠানো হয়েছে। তবে একটা শর্ত রেখে গেছে, ও 2 ঘন্টা পর রোজের সাথে দেখা করতে দিতে হবে ওকে। রোজের মা এক কোনায় বসে আছেন, ইতিমধ্যে রুহি আর ওর স্বামীও এসে পৌঁছে গেছে হসপিটালের করিডোরে। বোনকে হারানোর শোকে কাতর হলেও এখন কিছুটা হলেও আশার আলো দেখছে তারা। সিয়াম চুপচাপ মুখ ভার করে বসে আছে। রোজকে যে সিয়ামও কম ভালোবাসে না, শুধু বন্ধুর ভালোবাসা বলে সেখানে অধিকার আদায় করতে যায়নি, নইলে কবে রোজকে ছিনিয়ে নিত। হসপিটালের এক পাশে বসে চোখের পানি ফেলছে সিয়াম, তখনই সেখানে হাজির হল নাহিদ। রোজের জন্য খুব কষ্ট হচ্ছে তাই না? আচমকা নাহিদের এমন প্রশ্নে চমকে উঠল সিয়াম। আমতা আমতা করে বলল, ককি ননা তো। কি বলছুস তুই? রোজকে খুব ভালোবেসে ফেলেছিস তাই না? নাহিদ, তুই এসব কি বলছিস? রোজ রোদের ভালোবাসা, ওরা একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসে, সেখানে আমি অভিনয় করিস না সিয়াম। আমি যেমন রোদের বেস্ট ফ্রেন্ড তেমনি তোরও। আমি জানি তুই রোজকে ভালোবাসিস, কিন্তু কখনো ওর সামনে তোর ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াসনি, এটা ঠিক, কিন্তু খুব ভালোবাসিস। নিজেকে আর খোলসের আড়ালে লুকাতে পারল না সিয়াম। নাহিদকে জড়িয়ে কেঁদে উঠল। হুমম নাহিদ, খুব ভালোবেসে ফেলেছি ওকে, কিন্তু বিশ্বাস কর তখন জানতাম না আমি পর ওদের ভালোবাসা। যখন জানতে পেরেছি তখন সরে এসেছি, কিন্তু ভুলতে পারিনি। তাই তো আজ পর এই অবস্থা দেখে নিজেকে সামলাতে পারছি না। আমি খুব বড় অন্যায় করে ফেলেছি নাহিদ, বন্ধ হয়ে বন্ধুর ভালোবাসার দিকে হাত বাড়িয়েছি। এখানে অন্যায়ের কিছু দেখছি না আমি। রোজ এমন একটা মেয়ে যাকে দেখলে যে কোনো ছেলে এক ঝটকায় প্রেমে পড়ে যাবে। এতে তোর কোনো দোষ নেই। তাছাড়া এখন তো ওদের লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট করছিস না, তাহলে কেন নিজেকে দোষী ভাবছিস বলতো? বন্ধুর ভালোবাসার দিকে হাত বাড়ানো এটা অন্যায় নয়। তবে আজকে একটা বুঝে গেছি আমি কেন রোজ আমাকে ভালোবাসেনি। তুই রোদকল দেখেছিস রোজের জন্য কতটা পাগলামি করছিল, রোজ ওর জন্য বেঁচে ফিরছে, আমি এমনভাবে ভালোবাসতে পারতাম না বসো। ওদের ভালোবাসার কাছে আজ হার মেনে নিলাম আমি। ভালো থাকুক দুজনে, আমি না হয় ওদের ভালো থাকাটা দূর থেকে দেখে যাব। ঠিক বলেছিস। রোদ রোজকে ততটাই ভালোবাসে যতটা রোজ রোদকে ভালোবাসে। ওরা একজন ছাড়া আরেকজনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দুজনকে দেখলে মনে হয় একজন আরেকজনের জন্য তৈরি পারফেক্ট কাপল। চল চোখ মুখ ধুয়ে আসবি, রোজ ভালো হয়ে যাবে, কিচ্ছু হবে না ওর। 8 ঘন্টা পর চোখ খুলে তাকিয়েছি আমি। নতুন করে পৃথিবীর আলো বাতাস অনুভব করতে পারছি আমি। কখনো ভাবিনি আর কখনো এই পৃথিবী দেখা হবে আমার। ভেবেছিলাম এই বুঝি আমার জীবনের ইতি, কিন্তু না, আবারও এই ধরনীর বুকে চেয়ে আছি আমি। চোখ খুলতেই একজন মধ্যবয়স্ক লোককে আমার সামনে দেখতে পেলাম আমি।
উনার মুখে বিজয়ের হাসি, যেন মায় কোনো যুদ্ধ জয় করে ফিরেছেন উনি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি উনার দিকে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠলেন উনি, আমাকে চিনতে পারছো না? আমি তোমার ডক্টর আঙ্কেল, যে তোমার আর রোদের অপারেশন করেছে। উনার কথা শুনে মনে পড়ল আমার। উনিই তো সেই ডক্টর। উনার মুখে রোদ নামটা শুনতাই বলে উঠলাম আমি, রোদ ভাইয়া কেমন আছে আঙ্কেল? ও বেঁচে আছে তো? আমার কথায় মুচকি হাসলেন উনি। ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলে উঠলেন, বেঁচে আছে এটা বলতে পারি, তবে ভালো নেই। ভালো নেই? এই কথাটা শুনেই প্রাণ যায় যায় অবস্থা আমার। যাকে বাঁচানোর জন্য এত কিছু করলাম সেই ভালো হয়নি, তবে কি আমার সব চেষ্টা বৃথা হয়ে গেল? চোখের পানি ছেড়ে ককেন আঙ্কেল, ওর অপারেশন সাকসেসফুল হয়নি? বোকা মেয়ে, দেখ এখনো রোদের কথা ভাবছে। অপারেশন সাকসেসফুল হয়েছে, ওর এখন অনেকটাই ভালো আছে, তবে তোমার জন্য ভালো নেই। তুমি এভাবে চুপচাপ পড়ে আছো সেটা মানতে পারছে না রোদ। পাগলের মতো করছিল জানো। তোমার যখন জ্ঞান ফিরছিল না তখন তোমাকে জড়িয়ে বসেছিল। সত্যি কথা বলতে গেলে ওর ছোঁয়া পেয়েই রেসপন্স করেছ তুমি। ওর ভালোবাসার কাছে হেরে গেছ। তোমাদের দেখে এতটুকু বুঝে গেছি, যতই মান অভিমান অভিযোগ জমা হোক না কেন, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবে না। দিন শেষে রোদের বুকেই রোজের অবস্থান। দেখ না, তোমার সাথে দেখা করবে বলে কখন থেকে বাইরে বসে আছে। রোদের জন্য আমি বেঁচে উঠেছি। এবারও নিজের অজান্তেই সেই রোদের উপরই ডিপেন্ড করতে হলো আমায়। ছেলেটা তোমায় খুব ভালোবাসে মা, আর ওকে কষ্ট দিও না প্লিজ। আঙ্কেলের কথাটা পারলে রেখ, আমি আসি, সবাইকে গুড নিউজটা দিতে হবে তো। কথাটা বলেই বাইরে চলে গেলেন ডক্টর। রোদ বারবার কেন জড়িয়েন যায় আমার সাথে? আমি তো চাইনি, তাহলে কেন আবার আমাকে বাঁচালো ও? আমি মরে গেলেই তো সবাই শান্তি পেত, তাহলে কেন মরতে মরতেও বেঁচে উঠলাম আমি? হাসিমুখে কেবিনের বাইরে এসে রোদের সামনে দাঁড়ালেন ডক্টর। কি ইয়াংম্যান, কেমন আছো এখন? আমি ঠিক আছি। আপনি রোজকে কেমন দেখলেন সেটা আগে বলেন। আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলেন উনি, যখন ভিতরে ছিলাম তখন জ্ঞান ফিরতেই তোমার কথা জানতে চাইল রোজ। আর এখন যখন বাইরে এলাম তখন তুমি নিজের আগেও ওর কথা জানতে চাইলে। স্যালুট, বসো। তোমাদের ভালোবাসাকে দোয়া করি চিরদিন একসাথে থাকে, একে অন্যের জন্য বাঁচো। রোজ এখন অনেকটাই ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। নাও সি ইজ আউট অফ ডেঞ্জার। 1 সপ্তাহ পর ওকে ছেড়ে দেব আমরা। আর রোদ শোন, রোজ না তুরিমি কি যেন একটা নামে ডাকছিলে, তখন পাশ থেকে বলে উঠল লাবু বুচি পেচি। হ্যাঁ থ্যাঙ্কস মামুনি। বুচি পেচিকে নিয়ে কুমির ছানা ভালো থেকো। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নাও, কারণ কুমির ছানা আর বুচি পেচির বিয়ে খাওয়ার প্রচুর আগ্রহ আছে আমার। ডক্টরের কথা শুনে হেসে উঠল সবাই। রোদ মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল, আঙ্কেল আপনিও আমার সাথে মজা করছেন? বেশ ভাব নিয়ে বললেন উনি, নো ইয়াংম্যান, আই এম সিরিয়াস। উনাকে জড়িয়ে ধরল রোদ, কৃতজ্ঞতার স্বরে বলে উঠল, থ্যাংক ইউ ডক্টর। আমি আজীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে। এভাবে বলো না, এটা আমাদের ডিউটি। তবে রোজকে যদি বাঁচাতে না পারতাম তাহলে এটা হতো আমার লাইফের চরম ব্যর্থতা। কখনো ক্ষমা করতে পারতাম? এরকম 2টা লাভবার্ডকে এক করতে পেরেছি, এটাই অনেক। রোজের হাত ধরে বসে আছে রোদ।
কিন্তু রোজ ফিরেও তাকাচ্ছে না রোদের দিকে। অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। রোদ অপলক চোখে দেখে চলেছে তার বুচিকে। এতটুকু শরীরে এত বুদ্ধি কবে থেকে এলো ওর? কত বোকা ছিল আর অনেক অনেক ধূর্ত আর চালাক হয়ে উঠেছে। রোদের সাথে ঠক্কর দিতে পারে মানতে হবে, এটা রোদের বউ। কি হলো, কথা বলবি না আমার সাথে? কথা বল না প্লিজ। তোর গলাটা শোনার জন্য আধ ঘন্টা ধরে বসে আছি আমি। আর কতক্ষণ এভাবে থাকবো বল? জানি আমার উপর খুব রাগ হয়েছে তোর, কিন্তু তুই কি ভাবছিস আমি রাগ করিনি? করেছি তো, তবুও তোর সাথে কথা বলার জন্য এসেছি। এই বুচি কথা বল না। এবারও চুপ, রোজ কোনো কথা বলছে না। হাতে তরল জাতীয় কিছুর স্পর্শ পেয়ে মুখে ঘুরিয়ে তাকালো রোজ। রোদ কাঁদছে, সেই চোখের পানিগুলো ছুঁয়ে দিচ্ছে রোজের শরীর সাথে মনও। চাইছে না এই মুহূর্তে রোদ কাঁদুক, কিন্তু মানা ও করতে পারছে না। এভাবে কাঁদছিস কেন? আমার হাত ভিজে যাচ্ছে। কাঁদতে হলে বাইরে গিয়ে মরা কান্না জোর, তবুও আমার সামনে থেকে দূর হ। আমি এখানেই কাঁদব। বাইরে কাঁদলে তো কেউ দেখবে না। কেন, এতগুলো লোক আছে, তারা কি অন্ধ নাকি? অন্ধ হতে যাবে কেন? ভালোই আছে। কথা হলো আমি তো ওদের দেখানোর জন্য কাঁদছি না, যাকে দেখানোর জন্য কাঁদছি সে এখানে, তাই আমিও এখানে আছি। আমাকে ঘিরে যা যা করেছিস তার পুরোটাই লোক দেখানো, তাই না? বুঝি, ধমক দিয়ে। তুই যদি আজ অসুস্থ না হতিস তাহলে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতাম তোর গালে। আমার ভালোবাসাটা তোর কাছে লোক দেখানো মনে হয়? আমি যা করেছি, ইভেন এখনো যা করছি, সবটাই আমার মন থেকে তোর প্রতি প্রবল ভালোবাসা থাকার কারণে করছি। সারা জীবন তো এটাই করে এসেছিস। তাহলে আজ অসুস্থ বলে ছাড় দিবি কেন? মার, আমি চাই না তোর কোনো ইচ্ছা অপূর্ণ থাকুক। এই বুঝি আমাকে ক্ষমা করা যায় না? এভাবে অভিমান করে থাকিস না। আমি তোর ভালো চাইতে গিয়ে কখন যে তোর ক্ষতি করে ফেলেছি বুঝতে পারিনি। আমি তো ধরেই নিয়েছিলাম আমি মরে যাব, তখন তুই যাতে ভালো থাকতে পারিস সেজন্য এতটা রুডলি বিহেভ করেছি। প্লিজ ক্ষমা করে দে আমায়। আমার জন্য আজ তোর এই অবস্থা। জানিস আমি না খুব পচা, তোকে ডিজার্ভই করি না। কখনো তোকে বুঝি না। তুই শুধু খারাপই না, খুব খুব খারাপ, স্বার্থপর। শুধু নিজেরটা বুঝিস। আমাকে জানালে কি হতো, দুজনে মিলে কি পারতাম না কিছু করতে? ঠিক পারতাম, কিন্তু তুই তো আমায় কেউ মনেই করিস না, তাই এমন করেছিস। এখন কথা বলতে পারছি না আমি, কষ্ট হচ্ছে। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, হাত পা অসাড় হয়ে যাচ্ছে আমার। আর কিছু বলারও আগেই দুচোখ চোখ বন্ধ করে নিল রোজ। রোজকে এভাবে দেখে আবারও ওকে হারানোর ভয় চেপে ধরল রোদকে। বাইরে বেরিয়ে পাগলের মতো ডাকতে লাগলো ডক্টরকে। ডক্টর তাড়াতাড়ি এসে চেক আপ করে হেসে দিলেন। এত টেনশন করো মেয়েটাকে নিয়ে? কিছু হয়নি, ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল, তাই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। আর কিছু নয়, কয়েক ঘন্টা ঘুমাতে দাও, দেখবে অনেক ভালো স্টেবল হয়ে উঠবে। উফ, থ্যাঙ্ক গড। আমি তো ভয় পেয়ে গেছিলাম। শয়তান মেয়ে খালি আমায় ভয় দেখায়। কখন না হার্ট অ্যাটাক করে উপরে ফিট হয়ে যাই। রোজের অপারেশন হয়েছে আজ 5 দিন হলে গেছে। রোদকে ছেড়ে দেওয়া হয়েছে হসপিটাল থেকে, কিন্তু সে যায়নি, এখানেই পড়ে আছে রোজের কাছে। রোজ এখন অনেকটাই সুস্থ।
রোজের মা ওকে মুখে তুলে খাওয়াচ্ছেন এমন সময় নাহিদ, সিয়াম, লাবিব, লাবিবা সহ আর কয়েকজনকে নিয়ে কেবিনে প্রবেশ করল রোদ। এতজনকে একসাথে দেখে বেশ চমকে উঠল রোজ। এবার কি করতে চাইছে রোদ তার কিছুই বুঝতে পারছে না রোজ। শুধু একটা কথাই মাথায় চক্কর খাচ্ছে, ওর কি হতে যাচ্ছে এখানে আজ। চলবে বলো না ভালোবাসি হৃদয়ে। সিজন 2, লাবিবা ইসলাম রোজা, পার্ট 21। সকলের শেষে খাতা হাতে মধ্যবয়স্ক একটা হুজুর টাইপের লোক প্রবেশ করলেন কেবিনে। এতজন একসাথে আমার কেবিকে ঢুকেছে কেন বুঝতে পারছি না আমি। আম্মু আর আমি মুখ চাওয়াচাওয়ি করলাম। আম্মু ইশারায় এটা বুঝালেন, উনিও কিছুই বুঝেননি। আমি কেবলাকান্তের মতো বসে আছি। কিন্তু এতজন এখানে করবে টাকি, এই কৌতূহলকে কিছুতেই নিজের মধ্যে দমিয়ে রাখতে পারছি না আমি। আমি কিছু বলার আগেই রোদ ভাইয়ার দিকে প্রশ্ন ছুড়ে মারলেন আম্মু। রোদ, লাবিব, তোমরা এতজন একসাথে এখানে কেন? জানো না এতজন ঢোকা নিষেধ? এক্ষুনি বেরিয়ে যাও। না মামুনি, যে কাজে এসেছি সে কাজ না করে এভাবে চলে গেলে কি করে চলবে বলো তো? আঙ্কেল, ওই মধ্যবয়স্ক লোকটাকে উদ্দেশ্য করে আপনি এখানে বসুন আর বিয়ের কাজ শুরু করুন। বিয়ে কথাটা শুনেই চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল আমার। আম্মু অবাক হয়ে হা হয়ে তাকিয়ে আছেন। বিয়ে? কার বিয়ে? আর সবথেকে বড় কথা, বিয়ে সেটা বাড়িতে না করে এখানে কেন? অবাক হয়ে। তোর আর আমার বিয়ে? গাধি পাত্রী, যেখানে বিয়ে তো সেখানেই হবে। নাকি কনে নার্সিং হোমে আর বর বাড়িতে বসে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? রোদ, তোমার অনেক ছেলেমানুষি ইয়ার্কিং সহ্য করেছি, কিন্তু আর না। এখন মজা করার সময় নয়, তুমি উনাদের নিয়ে আসতে পারো। মামুনি, আমি কোনো ছেলেমানুষি করছি না। অনেক ভেবে চিনতে এই ডিসিশন নিয়েছে। আর দেরি নয়, আজ এক্ষুনি বুচিকে নিজের ওয়াইফের মর্যাদা দেব আমি, যাতে করে আমাকে ফেলে আর কোথাও পালানোর প্ল্যান না করতে পারে। ভাইয়ার কথা শুনে সেই লেভেলের শক খেলাম আমি। কি বলছে এই কুমির ছানা? আমি ওকে কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। অনেক হয়েছে, আর না, আর কারোর অপমান সইতে পারব না আমি। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। নাতখানে কোনো বিয়ে টিয়ে হবে না। কাজী সাহেব, আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। কি বলছিস বুচি? বিয়ে হবে না মানে বিয়ে হবে, আর এক্ষুনি এই মুহূর্তে হবে। আমি তোকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। আমি যখন বেঁচে গেছি তখন তুই আর আমি এখন থেকে একসাথেই থাকব। আমি কি বলেছি শুনতে পাসনি তুই? আমি এই বিয়ে করব না। তোকে আর চাই না আমি। লাবিব ভাইয়া, আপনি উনাদের নিয়ে চলে যান। লিক দেখ পিচ্ছি, পাগলামি করো না। বিয়ে তো একদিন হবেই তোমাদের, হ্যাঁ পরে হলে ধুমধাম করে হতো, কিন্তু আজ ঝাঁক ঝমকভাবে হবে না। তাতে কি পরে না হয় আবার বড় করে সেলিব্রেশন করব? এখন মেনে নাও প্লিজ। ভাইয়া, আপনি আমার কথা মনে হয় বুঝতে পারেননি। আমি বিয়ে করব না তার মানে করব না। আর কখনো ওকে বিয়ে করতে চাই না আমি। আর ওর সাথে নিজেকে জোড়াতে চাই না। নিজের মতো করে বাঁচতে চাই। তুই তোর মতো করে অন্য কারোর সাথে জীবন সাজা। ওই বুচি, পাগল হয়ে গেছিস তুই? আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব হাসালি? এটা তুই ভাবলি কি করে? আমি শুধু তোকে চাই আর কাউকে নয়। আমরা আজই বিয়ে করব, এটাই আমার শেষ কথা।
এটাই যদি তোর শেষ কথা হয়ে থাকে তাহলে তুইও আমার শেষ কথা জেনে রাখো, আমি তোকে বিয়ে করব না। তুই এখান থেকে চলে যা। আম্মুশ্রদ প্লিজ আমার মেয়েটাকে জোর করো না। মরতে মরতে বেঁচে উঠেছে, এখন কোনো কারণে ওয়েজিত হয়ে ওর শরীর খারাপ হোক চাই না আমি। তুমি ওকে একটু টাইম দাও, সুস্থ হয়ে উঠুক, তারপর আমরা সবাই মিলে কথা বলবো। নো মামুনি, সরি, আমার হাতে এত টাইম নেই। যে কোনো মূল্য আজই ওকে বিয়ে করব আমি। ভাইয়াকে কিছুতেই মানাতে পারছে না কেউ। নাহিদ, সিয়াম, লাবি বা সকলের বোঝানো শেষ, কিন্তু বুঝছে না। ওর একটাই কথা, আজ আমায় বিয়ে করবেই করবে। পড়লাম এ কোনো মুছিবতে আমি। এদিকে আমাকেও বিয়েতে রাজি করাতে ব্যর্থ সবাই। এখন কি করি? যেইভাবে ফোর্স করছে, কখন না জোর করে সাইন করিয়ে নেয়। এই ছেলে যেই খচ্চর, এটা করতেই পারে। কি করি বুচি থুককু রোজ ভাব। সবাই শত্রু আমার, এমনকি নিজের মাথাও। মাথাটাকেও এমন সময় মেধাশূন্য হওয়ার ছিল, কিছুই মাথায় আসছে না আমার। ভাইয়া পাগলের মতো বিয়ে বিয়ে জব করেই যাচ্ছে। একে দেখে এখন বিয়ে পাগল ছেলে ছাড়া কিছুই মনে হচ্ছে না আমার। মুখ চেপে অনেক কষ্টে হাসি আটকে রাখছি আমি। লজ্জা শরমের মাথা খেয়ে সকলের সামনে এক কথাই বলে যাচ্ছে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ভাইয়ার পাগলামিগুলো বেড়েই চলেছে। শেষে কিনা এরকম কিছু করবে ভাবতেও পারিনি আমি। ভাইয়াকে এভাবে দেখে হাত পা কাঁপছে আমার। ভয় গলা শুকিয়ে যাচ্ছে। চোখ দুটো অসাড় হয়ে যাচ্ছে আমার। এই অবস্থায় কি করতে পারি আমি? তুই আমায় বিয়ে করবি না তো? ঠিক আছে, তাহলে থাক তুই তোর জেদ নিয়ে, আমিও চললাম তোকে একা রেখে। যখন তোকে নিয়েই বাঁচতে পারবো না, তখন বাঁচার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না আমার। ফলের প্লেটে থাকা চুড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়া। সকলকে চুড়ি তাক করে আছে, যদি কেউ সামনে এগোয় তাহলে হাত কাটবে, নয়তো গলা কাটবে ওর। সকলে দূর থেকে থামাতে চাইছে, কিন্তু কারো কোনো কথা শুনছে না। শুধু বলে যাচ্ছে, আমি জানি আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোর সাথে, কিন্তু তার মূলে একটাই কারণ লুকায়িত ছিল, সেটা হলো তোর ভালো থাকা। কিন্তু এখন বুঝতে পারছি সেই তোর ভালো থাকা চাওয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছিল আমার, তাই আমাকে ছেড়ে দিচ্ছিস? ঠিক আছে তুই থাক, আমাকে বিয়ে করতে হবে না তোর। ভালো থাকিস বলেই হাত বরাবর চুড়ি ধরল ও। ওকে এভাবে দেখে প্রাণ যায় যায় অবস্থা আমার। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। যখনই শিরার উপর চুড়ি তাক করল, তখনই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চিৎকার দিয়ে উঠলাম, আমি না, আমি রাজি, প্লিজ ফেলে দে ওটা। আমি তোকেই বিয়ে করব, আর আজকে এক্ষুনি। সাথে সাথে চুড়ি মাটিতে পড়ার টুংটাং শব্দে চোখ তাকালাম আমি। মুখে বিজয়ের হাসি ফুটিয়ে বলে উঠল, এই তো গুড গার্ল। কাজী সাহেব বিয়ে শুরু করুন। না, এখন না। আমি বিয়েতে রাজি, এটা ঠিক, তবে একটা শর্ত আছে। 2 মিনিট আমার কথাগুলো শোন, তারপর। শর্ত? আচ্ছা বল, তোর যে কোনো শর্তে রাজি আমি। আমার বিয়ের ব্যাপারে সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার বাবার আছে। ছোট থেকে অনেক কষ্টে বড় করে তুলেছেন আমায়। তাই উনার অনুমতি না নিয়ে আমি বিয়ে করতে পারবো না। মানে বাবা রাজি না হলে এই বিয়ে করব না। যদি উনি এই বিয়েতে মতো দেন তবেই আমি বিয়ে করব, নইলে নয়। ওহহ, এই কথা? বড় মামুকে আমি ঠিক রাজি করিয়ে নেব। মামুনি তুমি রাজি তো? আম্মু মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো।
এই তো আমার লক্ষ্মী মামুনি। বড় মামু কোথায়? আচ্ছা, আমি কল দিয়ে এক্ষুনি এখানে আসতে বলছি। আব্বুর সামনে দাঁড়িয়ে আছে ভাইয়া। কিভাবে কথাটা বলবে আল্লাহই জানে। মুখে কুলু পেতে বসে আছে ও। আব্বু বেশ বিরক্তি নিয়ে বলে উঠলেন, কি হলো রোদ, সেই কখন থেকে কি বলবে বলছো অথচ এখনো বলতে পারলে না? আর এখানে এত লোকজনই বা কেন, আমি কিছুই বুঝতে পারছি না। আব্বুর এই প্রশ্নটার অপেক্ষায় যেন বসেছিল ভাইয়া। আব্বুর কথা শেষ হতে না হতেই বলে উঠল, বর মামু উনি হলেন কাজী এখানে, আমি আর বুচি বিয়ে করছি, এখন তুমি যদি রাজি থাক তাহলে কাজী সাহেবকে বিয়ে পড়াতে বলতে পারি। তুমি আর বুচি বিয়ে করবে এখানে আমার বলার কি আছে? তোমার যা ইচ্ছে হয় তাই করো। বুচিকে বিয়েকে করছো, আমার রোজকে তো নয়। আব্বুর কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। আব্বু ফান করছে সিরিয়াসলি নাকি কিছু বুঝতে না পেরে কথাটা বলছে? মামু বুচি আর রোজ কি আলাদা নাকি? আমি তোমার মেয়ে রোজ আর আমার বুচিকেই বিয়ে করছি। আমার মেয়ে মানে রোজকে। এতক্ষণে ঘোর কাটল আব্বুর। ইম্পসিবল, এটা আমি হতে দেব না। কেন বড় মামু, রোজের সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে এখন না করছো কেন? ওই যে বললে না কথা ছিল, কিন্তু এখন আর নেই। বিয়েকে কি তুমি পুতুল খেলা মনে করো? যখন ইচ্ছা হলো বিয়ের কথা বললে, আবার ইচ্ছে করলে ভেঙ্গে দিলে। আমার মেয়েকে অনেক অপমান হতে হয়েছে, কিন্তু আর নয়। এবার কিছুতেই আমার মেয়েকে সকলের হাসির খোরাক হতে দেব না আমি। তুমি উনাদের নিয়ে চলে যাও। বড় মামু আনার কথাটা শোন। তুমি তে সবটা জানো, তাহলে কেন এমন করছো? কেন আমার রোজকে আমার থেকে আলাদা করে দিতে চাইছো? প্লিজ এমন করো। তুরিমি কি কানে শুনতে পাও না? চিৎকার দিয়ে আইসে গেট আউট। আব্বুর চিৎকার শুনে কেঁপে উঠলাম আমি। ভাইয়া মুখ ভার করে দাঁড়িয়ে আছে। আব্বুর মুখের উপর কথা বলার হচ্ছে না কারো। এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। যাই হোক, আব্বুই হবে এই বিয়ে ভাঙ্গার নাম্বার 1 ভিলেন। একদম বাংলা সিনেমার নায়িকার বাবাদের মতো। আব্বুর এই ডিসিশনে অনেক হ্যাপি আমি। যদি এখন সুস্থ থাকতাম তাহলে সেই লেভেলের ড্যান্স করতাম, আহ কি শান্তি। এবার কুমির ছানা পাবে শাস্তি ভাবলেই খুশিতে মনটা ভরে উঠছে আমার। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না আমার। আব্বু আমার খুশিতে এক গাধা জল ঢেলে দিল। ধুর, কতটা খুশি হয়েছিলাম, আর এখন কিনা দুঃখের সাগরে ভাসতে হচ্ছে। কোথায় ভাবলাম কুমির ছানা শাস্তি পাবো, তা না উল্টে আমাকেই শাস্তি পেতে হচ্ছে। কি হলো রোদ, তুমি এখনো উনাদের নিয়ে দাঁড়িয়ে আছো যে? যাও বলছি। কথাটা শেষ হওয়ার আগেও আব্বুর দুপা শক্ত করে জড়িয়ে ধরল ভাইয়া। এমন সিন দেখে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম আমার। এটা কি করছো? আমার পায়ে ধরছো কেন? আমার পা ছাড়ো। না, ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত তুমি এই বিয়েতে মতো না দিচ্ছ ততক্ষণ আমি এভাবেই তোমার পা জড়িয়ে বসে থাকব বলেই মেঝেতে বসে পড়ল কুমির ছানা। আব্বু হতবিহব্বল চোখে তাকিয়ে আছেন। রোদ, পাগলামি করো না। তুমি বাচ্চা নও যে এখনো বাচ্চার মতো বিহেভ করবে, তুমি যথেষ্ট অ্যাডাল্ট। সেই যাই হই না কেন, তুমি বিয়েতে মতো না দিলে তোমার পা ছাড়ছি না, ব্যাস। আর কেউ আমাকে বিশ্বাস করুক আর নাই বা করুক, তুমি তো করো বড় মামু। এক মায় রোজের ভালোর জন্য, রোজের লাইফ সিকিউর করার জন্য এমন করেছিলাম। তখন এটা ভাবতে ব্যর্থ হয়েছিলাম যে এত কিছুর পর আমাকে ছাড়া কিভাবে ভালো থাকবে। রোজ তো সবসময় আমাকেই চায়। আমার অনুপস্থিতি কি ওকে ভালো থাকতে দেবে? না, দেবে না।
কারণ রোদ রোজ একাত্তা দুইটা প্রাণ। এখন বুঝতে পারছি না ওর ভালো চাইতে গিয়ে খারাপ করে ফেলেছি আমি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে বুচিকে দিয়ে দাও। প্লিজ বড় মামু, তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি, তুমি আমায় ক্ষমা করে দাও। উঠো বলে ভাইয়াকে টেনে দাঁড় করালেন আব্বু। আমি জানি আমার রোদ কোনো অন্যায় করতে পারো না, আর রোজের সাথে তো নয়ই। সবটাই রোজের ভালোর জন্য করেছ, কিন্তু রোজ বুঝতে চাইছে না কি আর করার। তবে আমি সেরকম বাবা নই যে মেয়ের জীবনকে নষ্ট করে দেব। রোজ যত যাই এখন বলুক না কেন তোমাকেই চায়। আরে রোদ, অ্যাক্টিং কেমন করলাম বলো? আমি এতক্ষণ তোমাদের মতো অভিনয় করছিলাম। দুজনে তো কম অভিনয় করে বোকা বানাওনি আমাদেরকে। এবার আমিও বোকা বানিয়ে দিলাম বলেই হাসতে শুরু করল আব্বু। এই বিয়েতে কোনোদিন আপই করিনি আর কোনোদিন করবও না। কারণ আমি জানি আমার রোজ তোমার কাছেই ভালো থাকবে, সেফ থাকবে। কাজী সাহেব, আপনি বিশে শুরু করুন। আচ্ছা রোদ, আয়েশা বা তোমার বাবকে দেখতে পাচ্ছি না। মামু, তুমি নাটক করছিলে। আমার তো দম যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক বলে আব্বুকে জড়িয়ে ধরে বলে উঠল রোদ, ভাইয়া থ্যাংক ইউ বড় মামু। আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখব। ড্যাড, মমো কিছুক্ষণে পৌঁছে যাবে। পৌঁছে যাবে নয়, পৌঁছে গেছি। ভিতরে প্রবেশ করতে করতে বলে উঠল ফুপ্পি, আমার ছেলের বিয়ে আর আমরা আসব না। কাজী সাহেব বিয়া পড়াতে শুরু করে দিলেন। সকলের মুখে বিজয়ের হাসি আর আমার মুখে দুঃখের ছাপ স্পষ্ট। ভাবলাম বাবা ভিলেন হবে, তা না করে ওই খচ্চর ছেলেটার দলে চলে গেল। এখন একে বিয়ে করা ছাড়া কোনো উপায় দেখছি না আমি। এই বিয়েকে ঘিরে কত শত স্বপ্ন দেখেছি আমি, কিন্তু আজকে তার কিছুই পূরণ হচ্ছে না। হসপিটালে বিয়ে আমার জন্মে শুনিনি। উফ, এখন এই কুমির ছানার মাথায় কয়েকটা পচা ডিম মারতে পারল শান্তি পেতাম আমি। বিয়ের সকল নিয়ম শেষ, এবার সেই মুহূর্ত, সেই একটি বাক্য বলার পালা। সেটা উচ্চারণের সাথে সাথে বাবার মেয়ের পরিচয় মুছে যাবে আমার। বাবার মেয়ের পরিচয় মুছে তখন হয়ে যাব মিসেস রোজ। কিছুতেই বলতে পারছি না আমি। এতক্ষণ না কাঁদলেও এখন আর নিজেকে সামলাতে পারছি না। অন্যদিকে কিছু বলতেও পারছি না, যেন আমার বাকশক্তি কেড়ে নিয়েছে কেউ। আম্মু, ফুপ্পি, লাবু বারবার বলছে আমায়, কিন্তু কিছুই উচ্চারণ করতে পারছি না আমি। অবশেষে বলেই দিলাম সেই বুকভারী করা 3 অক্ষরের ভয়ঙ্কর বাক্য, কবুল। সাথে সাথে সকলে বলে উঠল আলহামদুলিল্লাহ। রেজিস্ট্রি কাগজে সাইন করিয়ে দোয়া করে বেরিয়ে গেলেন কাজী সাহেব। সাথে সকলেই চলে গেল। আম্মুর বুকে মুখ গুজে কাঁদছি আমি। একটু পর একে একে সবাই এসে কনগ্রেচুলেট করল আমায়। রাত সকাল 10টা কি 10:30 কেবিনে শুয়ে আছি আমি। আজকে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে কুমির ছানা। আজকে নাকি স্বামীর দায়িত্ব পালন করবেন উনি। সেদিনের ব্যবহারের জন্য ফুপ্পি যাওয়ার আগে অনেকবার ক্ষমা চেয়েছেন আমার কাছে। আম্মু যেতে চাননি, কিন্তু কুমির ছানা জোর করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। চোখ বন্ধ করে আজকের দিনটাকে নিয়ে ভাবছি আমি কি থেকে কি হয়ে গেল। আমি কখনো ভাবিনি এমনটা ঘটবে। আজ থেকে রোদের বউ আমি। বউ শব্দটা যোগ হতে অনেক দায়িত্ব বেড়ে গেছে আমার। একজন দায়িত্ববান স্ত্রী, তার স্বামী সেবায় নিয়োজিত প্রাণ। হঠাৎ কপালে নরম কিছুর স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালাম আমি। রোদ ডিপলি কিস করছে আমায়। লজ্জায় আবারও চোখ বন্ধ করে নিলাম আমি। কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না।
চোখ খুলে তাকাতেই মুখে হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে রোদ। আর মিটিমিটি হাসছে। পরনে লাল রঙের পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হাতে বেল্টের ঘড়ি। সিল্কি চুলগুলো হাওয়ায় এসে বারবার বাড়ি খাচ্ছে কপালে। আর মুখে সেই বাঁকা হাসি যা আমাকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ওর এই দাঁত কেলানো হাসি আমার গা জ্বলে যাচ্ছে। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, আমি এভাবে হাহা করছিস কেন? আমার কথা শুনে হুহা করে হেসে উঠল রোদ। ওর হাসি দেখে মনে হচ্ছে আমি যেন মিরাক্কেলের মঞ্চে জোকস বলা শুরু করে দিয়েছি। এই দেখ আবার হাসছে। ওই তুই আমার কেবিনে ঢুকে এভাবে পাগলের মতো হাসছিস কেন? যা বের হ। আমার কথায় হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা ওর। শুনো বুচির কথা। স্বামীকে জিজ্ঞেস করছে তুই এখানে কেন? আরে বাবা, আজ আমাদের বাসর রাত, তো আমি কি এখন আমার বউকে ছেড়ে বাসায় বসে খাট আর কোলবালিশের সাথে বাসর করব নাকি? না তো, তাই তোর কাছে চলে এলাম। আর একটা শোন, এখন তো আমি তোর বর হই, তাই একটু সম্মান দিয়ে কথা বল না। বসো। এই তুই ভাইয়া, এই ডাকগুলো বন্ধ কর। আসছেন আমার স্বামী, ব্যঙ্গ করে। বন্ধ করব না। আগে যেভাবে ডেকেছি সেভাবেই ডাকব। এসব ফালতু কথা রেখে বের হ, আমি ঘুমাব। প্লিজ ভাই। চুপ পপ। এক থাপ্পড়ে সব কয়টা দাঁত ফেলে দেব। তোর বাবা তোকে ম্যানার্স শিখায়নি। আজ তোর রেহাই নেই। হসপিটালে আমি ছাড়া তোর আপন বলতে কেউ নাই। এই সময় তোকে শাসন করার। বল রোদ, নইলে এক্ষুনি কয়েকটা চর থাপ্পড় পড়বে। রাগে গজগজ করছে কুমির ছানা। অসুস্থ বলো, ছাড় পাবি না। ভ্যা ভ্যা আম্মু গো, তুমি আমায় কার কাছে রেখে গেলে গো? আমাকে আজ মেরাই ফেলবে, সকালে আর দেখতে পাবে না। উপরে পাঠিয়ে দেবে। ন্যাকা কান্না বন্ধ কর। আর যেটা বলতে বলেছি ওটা ফতাফত বলে দে, নইলে খুব খারাপ হয়ে যাবে। দাঁতে দাঁত চেপে। এবার সত্যি কান্না পাচ্ছে আমার। আমি এতটা অসুস্থ তাও বকছে আমায়। শালা, এই তোর ভালোবাসা কয়েক ঘন্টায় শেষ। দেখিয়ে দিলি তো তোর আসল রূপ। চোখের পানি বাঁধ মানছে না আমার। অঝরে ঝরে যাচ্ছে। এদিকে কুমির ছানা রাগে ফায়ার হয়ে আছে। কাঁদছিস কেন? কেন কাঁদছিস? চিৎকার করে, আমি মেরেছি তোকে। কথা বলল। ওর চিৎকার শুনে অন্তর আত্ম কেঁপে উঠল আমার। এবার আমাকে মেরে দেবে। চোখ খিচে বন্ধ করো, আছি আমি। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আমার। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তুই খুব পপচা। খালি আমায় বকা দিস। এখন এই অবস্থায় ও বকছিস, ধমকাচ্ছিস। চোখ বন্ধ করে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টায় আছে ভাইয়া। নিজের দুহাতের মুঠোয় পুড়ে নিল আমার মুখখানি। কেন কথা শুনো না হুম? আজ থেকে তুমি আমার ওয়াইফ আর আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে। হ্যাঁ, এতদিনের অভ্যাস একদিনে বদলে যাওয়ার নয়, কিন্তু বদলানোর জন্য চেষ্টা তো করতে হবে নাকি? সেটা বুঝিয়ে বললে মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? এতক্ষণ চেঁচামেচি বকাবকি না করে এখন যেভাবে বলছিস সেভাবে বললে কি খুব ক্ষতি হয়ে যেত নাকি? ওহহ, তোর কাছ থেকে কিছু আশা করাও দোষ। দেখ, তোকে অবাধ্য হতে দেখলে নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না আমি। ওকে সরি, কান ধরে, এবার তো ক্ষমা কর। এই দেখ পচা মেয়ের কাণ্ড, নাক থেকে কি বের হচ্ছে? ছি। নাক মুছ। আমি পারবো না।
আমি কি ইচ্ছে করে কেঁদেছি নাকি তুই কাঁদিয়েছিস? সেজন্য নাক থেকে পানি পড়ছে। এখন তুই কাঁদিয়েছিস, তুই মুছে দে। আবার তুই চোখ গরম করে। ঠিক আছে, আমিই মুছিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে অতি যত্নে আমার নাক মুছিয়ে দিল রোদ। কোনো ভালোবাসা ছাড়া কোনো কিছু দেখিনি ওর চোখে আমি। সত্যি খুব লাকি আমি এমন স্বামী পেয়েছি। আমি এক দৃষ্টিতে দেখে চলেছি রোদকে। আজ যেন কেমন অন্যরকম লাগছে আমার কাছে। হঠাৎ রোদের তুড়ির আওয়াজ পেয়ে ধ্যান ভাঙল আমার। কোথায় হারিয়ে গিয়েছিলিস? ককি কিছু না তো। ঠিক আছে, গুড নাইট, এবার তুই চলে যা। মন খারাপ করে সত্যি চলে যাব? হুম। তুই এখানে থাকলে ঘুমাতে পারবো না আমি। তাই চলে যা, সকালে আসিস, নয়তো লাগবে না, আম্মু আব্বুই চলে আসবে। ঠিক আছে, আর ডিস্টার্ব করব না, তুই ঘুমা। এখনো কিন্তু তুই করে বলছিস? যাই হোক, তোর খুশিতেই আমি খুশি, আসছি বলে চলে যাচ্ছে। খুব কি বেশি বলে ফেললাম আমি? কষ্ট পেয়েছে, হুম হবে, নইলে এভাবে আমাকে একা রেখে কখনো যেত না। ডাকবো হুম, একবার ডেকেই দেখি, ভাইয়া ভাইয়া শোন না। ধুর, শুনছেই নাই, কি বয়রা টরা হয়ে গেল নাকি? রোদ। রোদ বলার সাথে সাথে পিছন ফিরে তাকালো ও। বুচি তুই আমায় রোদ বললি? দৌড়ে সামনে বসল আমর। হুম, এতক্ষণ শুনছিলে না কেন? এই মেয়ে এত তাড়াতাড়ি শুধরে গেল, ওয়াও গ্রেট। একটা চালে দুইটা কাজ হাসিল। ভাইয়া, সেটা তো আমার বোন ডাকছিল, আর বোনের কথা খুব একটা শুনি না, কিন্তু বউয়ের কথা ফেলতে পারি না। তাই তো দাঁড়িয়ে পড়লাম। আমার জানা মতে দুনিয়ার কোনো স্বামীর ক্ষমতা নেই বউয়ের ডাককে উপেক্ষা করার। চোখ টিপে। বুচি, এবার তুই ঘুমিয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। লাগবে না, আমি এমনি ঘুমাতে পারি। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি কোথায় ঘুরিমাবো? আরে আমি তো তোকে ঘুম পাড়িয়ে তোর পাশেই ঘুমাবো। বেড বেশ বড় আছে, দুজনের হয়ে যাবে। একদম না, তুই থুককু, তুমি নিচে বিছানা পেতে ঘুমাও, নয়তো কলিডোরে, এখানে জায়গা হবে না। আমারই জায়গা হয় না এখানে, কত কষ্টে ঘুমাই। তাহলে তো হয়েই গেল, ডেইলি কত কষ্ট করে ঘুমাস, আজ না হয় আমার জন্য একটু কষ্ট করলি, ক্ষতি কি তাতে? তাছাড়া আমাদের তো দুজন ঘুমানোর প্রয়োজন নেই, একজন ঘুমাতে পারলেই হলো, কারণ তুই তো আর বিছানায় ঘুমাস না, আমার বুকে এসে হুমড়ি খেয়ে পড়িস, শোনো টেনশন। তুই মুটকি হলেও আমি শুটকি, এতটুকু জায়গায় ঠিক হয়ে যাবে আমার। কি বললি আমি মুটকি? আর তুই শুটকি হাসালি? আমি জানি পৃথিবীর সকল মুটকিরাই নিজেদের শুটকি মনে করে আর অন্যদের মুটকি। তবে সকলের দলে যে তুমিও আছো জানতাম না। আচ্ছা ছাড় না। আজ আমাদের জীবনের স্পেশাল একটা রাত, কত স্বপ্ন ছিল এই দিনটাকে ঘিরে, কিন্তু তার কিছুই পূরণ হলো না। চেয়েছিলাম তোকে লাল টুকটুকে বেনারসি পরিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। রাতে দুজনে হাতে হাত ধরে জ্যোৎস্না বিলাস করব, কিন্তু কিছুই হলো না। কিন্তু তেমন আফসোসও নেই আমার, কারণ তোকে আপন করে পাওয়ার পর না পাওয়াগুলো এমনিতেই পূরণ হয়ে গেছে আমার। এখন আসছে স্বপ্নের কথা শোনাতে। আমার কি কম ইচ্ছা ছিল রে কুমির ছানা? কত স্বপ্ন ছিল, অনেক সাজগোজ করব, শাড়ি পরব, অনেক অনেক সেলফি তুলব, কিন্তু কিছুই পূরণ হলো না, শুধু তোর জন্য। আমার সব ইচ্ছাতে জল ঢেলে দেওয়া তোর পুরনো স্বভাব। বাবারে বাবা, এত অভিযোগ আমাকে নিয়ে। ঠিক আছে, এই সব ইচ্ছা আমাদের প্রথম অ্যানিভার্সারিতে পড়ে পূরণ করে দেব। এবার হ্যাপি? হ্যাপি বলল, আর আমি হ্যাপি হয়ে গেলাম। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রোদ।
আজ ওর স্পর্শগুলোতে যেন কেমন অন্যরকম অনুভূতি কাজ করছে আমার মাঝে। হ্যাঁ, রোদ আমার স্বামীর, আর তাই হয়তো স্বামীর স্পর্শগুলোর জন্যই এমন অনুভূতি হচ্ছে। আস্তে আস্তে ঘুম ভর করল আমার চোখে। চোখ জোড়া বন্ধ করে পাড়ি দিলাম ঘুমের রাজ্যে আমি। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল আমার। আধো আধো চোখে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিলাম আমি। চোখ কচলে উঠতে যাব অমনি পাশে চোখ আটকে গেল আমার। আমি পুরোপুরি রোদের উপর উঠে শুয়ে আছি। কি বিচ্ছিরি অবস্থা, এভাবে কেউ ঘুমায়? নিজেকে এভাবে অন্যের উপর দেখে নিজেরই লজ্জা হচ্ছে এখন। তাহলে রায় সত্যি বলেছিল রোদ? আমি এভাবেই ওর উপরে ঘুমিয়ে থাকি। এখন খুব লজ্জা লাগছে আমার। ধুর, লজ্জা পাওয়ার কি আছে, এটা তো আমার স্বামী। এই কিউট ছেলেটাই আমার স্বামী, আমার ভালোবাসা, যার টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি। আজ হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে রোজকে। হিসাব অনুযায়ী আজ রোদের সাথে রোদের বাসায় যাওয়ার কথা ওর, কিন্তু ও কিছুতেই রোদের বাড়িতে যেতে রাজি হচ্ছে না। ও নিজের বাড়িতে যাবে। রোদের ও এক কথা, ওর সাথে ওর বাড়িতেই যেতে হবে রোজকে। কাউকে কোনোভাবে কেউ মানাতে পারছে না। স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকাটা কেউই পছন্দ করছে না। তাছাড়া রোদের কথা হলো, ওর চোখের আড়ালে থাকলে রোজ নিজের খেয়াল খুশি মতো চলবে আর কাণ্ড ঘটাবে। আর যদি নিজের কাছে রাখে তাহলে তাড়াতাড়ি সেরে উঠবে। আর ঠিক এই কারণেই যেতে চাইছে না রোজ। শুধু ধমকাবে, এটা করিস না, ওটা করিস না, এভাবে হাঁটিস না, ওভাবে হাঁটিস, এত সব অত্যাচার সহ্য হবে না ওর। অনেক বুঝিয়ে ও কোনো লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে জোর করেই রোদের কাছে পাঠাতে হলো রোজকে। এতে রোজের বাবা মায়ের মতো ছিল না, কিন্তু রোদের কথারও যুক্তি আছে বিধায় মেয়ের ভালোর কথা চিন্তা করে রোদের সঙ্গে রোদের বাড়ি পাঠিয়ে দিলেন উনারা। যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল রোজ, যেটা সহ্য করতে পারছেন না ওর মা। কিন্তু কি আর করার, আজ না হয় কাল মেয়েকে তো শ্বশুর বাড়ি পাঠাতেই হবে। বাসায় এসে রুমে গাল ফুলিয়ে বসে আছে রোজ। আজ থেকে রোদের ঘরে একসাথে থাকবে দুজনে। নিতুও এসেছে রোজের সাথে, কিন্তু রোজ কারো সাথে কোনো কথা বলছে না। নিজের মতো করে গাল ফুলিয়ে আছে। যা সহ্য হচ্ছে না রোদের। নিতু সবসময় আটার মতো এঁটে আছে রোজের পাশে। একা কথাও বলতে পারছে না ওরা। তাই বুদ্ধি করে রোজের জন্য দুধ আনার বাহানায় বাইরে বের করে দরজা আটকে দিল। দরজা বন্ধ করতেই ভয়ে চুপসে গেলাম আমি। কি করতে চাইছে ও? এখন দরজা আটকেছ কেন? কি হয়েছে? রোজের এমন ভীতু ফেস দেখে দুষ্টু বুদ্ধি মাথায় এলো আমার। কি হয়েছে মানে? সেদিন অসুস্থতার জন্য তোর উপর স্বামীর অধিকার খাটাতে পারিনি আমি। এখন তো মোটামুটি ভালো, তাই ভাবলাম আজ যদি সেই দিনের দেনা পাওনা মিটিয়ে নেই তাহলে কেমন হয়। এই নিতুটার জন্য কিচ্ছু করতে পারছিলাম না, তাই বের করে দিলাম। দেখ, এক পাও এগুবি না। কি যা নয় তাই বলছিস? আমাকে ছেড়ে দে। আমি এখনো অসুস্থ, দেখ, ভালোভাবে হাঁটতে পারি না। তোর দোহাই লাগে, আমার সাথে কিছু করিস না। রোজের ইনোসেন্ট মুখ দেখে খুব হাসতে ইচ্ছা করছে আমার। কি ভীতু রে বাবা, এখনো ভয় পায় আমায়। কিন্তু রোদ, হাসা যাবে না। ভয় যখন পেয়েছে তখন না হয় একটু বেশিই ভয় দেখাই। না না, এভাবে বললে কি করে হবে বুঝি। আমি তোর স্বামী, তাছাড়া তোর শরীরের কন্ডিশন আমার থেকে ভালো আর কে জানে। তোর কিচ্ছু হবে না। মুহূর্তেই চোখ জলে ভিজে গেল আমার। আমি অসুস্থ তাও যা তা বলছে।
এটা কি মানুষ? কোনো কথা না বলে চুপচাপ বসে চোখে পানি ফেলতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। রোজের চোখে জল দেখে ভিতরটা মুচড়ো দিয়ে উঠল আমার। আমার বুচি কাঁদছে, তাও আবার আমার করা সামান্য ফানের জন্য। মজা করতে গিয়ে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম? এই বুচি, কাঁদছিস কেন তুই? আমি তো মজা করেছি, আর কিছু নয়। তুই কি ভাবছিস সিরিয়াসলি? আরে নারে পাগলি, তুই যতদিন আমায় মন থেকে স্বামী না মানতে পারছিস, পূর্বের করা ভুলগুলো ক্ষমা না করছিস, স্বেচ্ছায় আমায় কাছে না টানছিস, ততদিন আমি তোর উপর স্বামীর অধিকার কাটাব না। যতটা খারাপ ভাবিস ততটাও খারাপ নই আমি। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ওয়াশরুমে ঢুকে গেল রোদ। এই ছেলেটাকে কখনো পুরোটা বুঝতে পারলা না আমি। এখন কি ভাবছিলাম, ছি! আমিও সত্যি কার সম্পর্কে কি ভাবছি যেন মাথায় থাকে না। এভাবেই দুষ্টু মিষ্টি ঝগড়া, ভালোবাসা আর খুনসুটিতে কাটছে ওদের জীবন। রোদ পড়াশোনার পাশাপাশি বিজনেসে যোগ দিয়েছে। এখন রোজ পুরোপুরি সুস্থ, কিন্তু এখনো নিজেদের সম্পর্কের সুতোটা সেভাবে বাঁধতে পারেনি রোজ। আগের সেই বুচি হয়ে থাকতে পারছে না রোদের সাথে। রোজের এমন ডিস্টেন্সিং বিহেভিয়ার খুব কষ্ট দেয় রোদকে। তবুও আশায় আছে রোজ সব মেনে নেবে, আবারও আপন করে নেবে ওকে। লাবিবা এখন প্রেগন্যান্ট, এই খবরটায় পাল্টে দিয়েছে আমার মন। আমিও এবার রোদকে ক্ষমা করে দেব। লাবুর মতো ওর একটা পুচকি চাই এখন আমার। নিতু এখনো বাসায় যায়নি, এখানেই একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। আজ রোদকে নিজের না বলা ভালোবাসার কথা বলবো আমি। ক্ষমা করে দিয়ে আবারও নতুন করে বাঁচব আমরা। আজ রোদের পছন্দের একটা ব্লু 3 পিচ পরেছ আমি। সেই রঙের সাথে ম্যাচ করে হালকা জুয়েলারি আর হাত ভর্তি নীল চুড়ি, কপালে ছোট একটা টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক পরে রোদের অপেক্ষায় ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি আমি। আজ এখান থেকেই হাই বলবো রোদেকে। তখন নিচ থেকে উপরে রোদ একদৃষ্টিতে তাকিয়ে থাকবে আমার দিকে। হাউ রোমান্টিক সিন! সেটা দেখতে পারলে খুব ভালো লাগবে আমার। এক ধ্যানে দাঁড়িয়ে কথাগুলো ভেবে যাচ্ছি আমি, হঠাৎ গাড়ির হর্ন পেয়ে নিচে তাকালাম, কিন্তু ততক্ষণে গাড়িটা ভেতরে ঢুকে গেছে। যা ইচ্ছেটা পূরণ হলো না আমার বলে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছনে থেকে কারো ধাক্কায় নিচে পড়ে যাচ্ছি আমি। এখান থেকে পড়লেই শেষ আমি। খুব ইচ্ছে ছিল রোদকে আজ বলবো খুব ভালোবাসি, কিন্তু আর বলা হবে না আমার। ভালো থাকিস রোদ, আমি চাইনি এভাবে ছেড়ে যেতে তোকে। নিচে খাদ, এত উপর থেকে নিচ দেখে ভয় কাঁপছি আমি। চোখ খিচে বন্ধ করে হাওয়ায় ভেসে চলেছি আমি। আচমকা হাতে খুব জোরে টান অনুভব করলাম আমি। মুহূর্তেই কোথায় যেন পৌঁছে গিয়ে কারো উপর হুমড়ি খেয়ে পড়লাম। দুহাতে শক্ত করে আমায় জড়িয়ে আছে কেউ। ঘটনাটা এতই দ্রুত ঘটেছে যে কি হচ্ছে টেরই পাইনি আমি। আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকালাম আমি, কারো বুকে মাথা রেখে আছি। বুক থেকে চোখ সরিয়ে মুখ পর্যন্ত পৌঁছালো আমার চোখ। সেই চিরচেনা একজোড়া চোখ দেখতে পেলাম আমি, যা খুঁজে বেড়ায় প্রতিনিয়ত আমায়। সেই দুটো হাত যা সব বিপদ আপদ থেকে রক্ষা করে আমায়। ইনি সেই রক্ষক যে পদে পদে বুঝিয়ে দেন আমায় আমি ছাড়া অস্তিত্ব নেই তোমার। ওর চোখ থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে বলে মনে হচ্ছে আমার। বুচি, তুই ঠিক আছিস তো? দেখি হাতে কিছু হয়েছে? পাগলের মতো আমার হাত পা দেখে চলেছে। কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা? আমি বারণ করছি তাও শুনছে না। পাগলের মতো আঘাতের চিহ্ন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে রোদ।
একে কিভাবে বুঝাই, কিচ্ছু হয়নি আমার। রোদকে সোজা করে দাঁড় করিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। এখন নড়াচড়া বন্ধ করে জড়িয়ে নিয়েছে আমায়। কেন এমন করছো? আমার কিচ্ছু হয়নি। ঠিক আছি আমি। রোদ থাকতে রোজের কিছু হতে পারে নাকি পাগল? আমি জানতাম আমার রোদ আমার কিচ্ছু হতে দেবে না। কোথাও একটুও লাগেনি আমার। এবার শান্ত হও তুমি। কি করে শান্ত হব আমি? থ্যাঙ্কস গড কিছু হয়নি, কিন্তু যদি হয়ে যেত তাহলে কি হতো? আমি কি করে বাঁচতাম? কাকে নিয়ে থাকতাম? কিছু তো হয়নি, তাহলে কেন কাঁদছো? একদম কাঁদবে না। আমাদের ভালোবাসার জোর আছে, এভাবে কেউ আমাদের আলাদা করতেই পারবে না। হুমম। আমাকে ছেড়ে সামনে দুপা এগিয়ে গেল রোদ। নিতু আপু এখানে তাহলে কি? ও আমায় ধাক্কা দিয়েছে। কথাটা ভেবে শেষ করার আগেই ঠাসঠাস পুরো ছাদ যেন কেঁপে উঠল। তুই শেষ পর্যন্ত তুই আমার রোজকে মারতে চাস? আমার কাছ থেকে আলাদা করে দিতে চাস? ছি নিতু ছি। হ্যাঁ হ্যাঁ চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমাকে কারো সাথে সহ্য করতে পারি না। অনেক চেষ্টা করেছি তোমাকে আর রোজকে আলাদা করার জন্য, কিন্তু পারিনি। অনেকবার অনেকভাবে কান ভাঙিয়েছি, কিন্তু কাজ হয়নি। তাই আজ ওকে মেরাই ফেলতাম, তাহলে অন্তত তোমার পিছু ছাড়ত। ঠাসস। আবারও এক কথা বলছিস? এতদিন আমাদেরকে কাছ থেকে দেখছিস, তাও বুঝিসনি রোদ আর রোজ আলাদা হওয়ার নয়। যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সবকিছু সামলে আবার এক হবেই হব আমরা। রোদকে ছাড়া রোজ, আর রোজকে ছাড়া রোদ থাকতে পারে না, আর পারবেও না। আজকেই নিতু আপুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে রোদ। সকলেরই একটাই মতো, এমন ডেঞ্জারাস মেয়েকে আমার আশেপাশে না রাখাই মঙ্গল। আপু রোদকে ভালোবাসত, সেটা অনেক আগেই বুঝে গেছি আমি, কিন্তু ওকে না পেয়ে এভাবে ডেসপারেট হয়ে যাবে ভাবতে পারিনি। অনেক রাতে আবারও সেই ভুতুড়ে আওয়াজ কানে আসতেই ঘুম ভেঙে গেল আমার। আওয়াজগুলো ক্রমশ আমার সামনে আসছে। কিছুক্ষণের মধ্যে একদম আমার কাছে চলে এলো। আবারও সেই ভূত। রোদের দিকে তাকিয়ে দেখলাম বেঘোরে ঘুমাচ্ছে ও। তার মানে আমার আইডিয়া ভুল, এটা মানুষ নয়, সত্যি ভূত। রোদকে অনেক ডাকার পরও উঠল না সে। তাই শুকনোবার কয়েক ঢুক গিলে বেশ সাহস নিয়ে বলে উঠলাম, আমি জানি তুমি ভূতটুত কিছু নও। শুধু শুধু আমায় ভয় দেখাচ্ছ। সেই যাই হোক, আজ আবার কেন এসেছ সেটা বলো। তাই নাকি? তাহলে খুব ভালো। যে কারণে আসা, তুমি রোদকে মেনে নিচ্ছ না কেন? আর কত কষ্ট দেবে ওকে? কষ্ট কিসের কষ্ট? আর আমাকে যে কষ্ট দেয় সেগুলো চোখে পড়ে না সিয়াম ভাইয়া? বন্ধুর জন্য খুব দরদ, তাই না? আর আমি কেউ না। এত কষ্ট পাই তবুও রোদকে হেল্প করেন কই? কখনো তো আমায় হেল্প করেননি। সসিয়াম মানে কিসের সিয়ামকে সিয়াম? আপনি ওই যে আপনার হাতের উপরের কালো দাগটা আজকে লুকাতে ভুলে গেছেন। এখন বড় অভিনয় করে লাভ নাই। আপনি ধরা পড়ে গেছেন। এই ভুতুড়ে সাজ পোশাক খুলে এবার মানুষ হয়ে যান। ধুর, এতটুকু ভয়ের জন্য মজাটাই নষ্ট হয়ে গেল। এতদিন তোমায় ভয় দেখিয়ে কত মজা নিচ্ছিলাম, অথচ আজ থেকে সব শেষ। দূর। হা হা, মানুষকে বোকা বানাতে খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, এসব রোদ জানে? আরে বাবা, রোদি তো আমায় প্রথম দিন হায়ার করেছিল তোমাকে ভয় দেখানোর জন্য। পরে অবশ্য কোনোদিন আর বলেনি, আমি নিজে থেকেই এসেছি। আচ্ছা যাই হোক, ঘুমিয়ে পড়ো আর রোদকে মেনে নিও প্লিজ। আসছি। এবার ওকে মেনে নেব আমি। এই ছেলে দুষ্টু ছেলে, আমাকে জব্দ করার এত বুদ্ধি মাথায় নিয়ে ঘুরেন, তাই না? আজকে দেখাচ্ছি মজা আপনাকে। রাত 2টা, আবারও ঘুম ভেঙে গেল।
ঘুম থেকে উঠেই কান্না শুরু হয়ে গেল আমার। রোদকে কখন থেকে ডাকছি কিন্তু শুনছে না। এখন কান্না ছাড়া কোনো উপায় নেই আমার কাছে, তাই বসে বসে কাঁদছি। অনেকক্ষণ পর চোখ কচলে উঠে বসল। রোদ, কি হয়েছে, এত রাতে এভাবে কাঁদছিস কেন? ওর কথা শুনে আমার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, ভ্যা ভ্যা। ওই দেখ আবার কাঁদে। আরে বাবা, বলবি তো কেন কাঁদছিস? তুমি সত্যি জানো না আমি কেন কাঁদছি? আমি করে জানবো, আমি তো ঘুমিয়েছিলাম। এত না কেঁদে বল আমায় কি হয়েছে। আমার একটা বাচ্চা লাগবে, যে দেখতে একদম তোমার মতো হবে। এ আর এমন কি? আর তার জন্য তুই এখানে বসে কাঁদছিস? কালকেই নিউ মার্কেট থেকে একটা বাচ্চা কি বাচ্চা। আমার আর তোমার বাচ্চা কালকেই চাই আমি। জানো, লাবু বলেছে ওর একটা ফুটফুটে বাচ্চা আসবে, তাই আমারও একটা ফুটফুটে বাচ্চা চাই। আল্লাহ, এই কোনো পাগলকে বিয়ে করলাম আমি। বাচ্চা কি গাছে ধরে? কালকেই এনে দেব। আচ্ছা ঠিক আছে, এনে দেব। কিন্তু তুই কি জানিস বাচ্চা কোথায় থাকে? কই, আমি তো জানি না। জানো না? মিথ্যা বলবে না। তুমি সব জানো। প্লিজ রোদ, একটা বাচ্চাই তো চেয়েছি, দাও না আমায় একটা বাচ্চা এনে প্লিজ। বাচ্চা দিতে আমার প্রবলেম নাই, কিন্তু বাচ্চা আনতে হলে তো সেই অনুমতি কি পাবো আমি? রোদের কথা শুনে লজ্জায় মরে যাচ্ছি আমি। মাথা নিচু করে মুচকি হাসছি। মনতাই সম্মতির লক্ষণ বলে ধরে নিলাম আমি বলেই রোদ কোলে তুলে নিল আমায়। রোজ বলো না ভালোবাসি, না বললে কিন্তু বাচ্চা পাবে না। বাচ্চা আমার চাইই চাই। অনেক আগেই বলে দিতাম ভালোবাসি, শুধু তোমাকে একটু শাস্তি দেওয়ার জন্য বলিনি। আজ বলতে চেয়েছিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তোমার উপর কখনোই রাগ করিনি আমি। প্রথমে কিছুটা রাগ ছিল, পরে ভুলে গেছি। এখন ইচ্ছে করেই শাস্তি দিয়েছি। রোদ, শুনছো, আমি না তোমায় খুব ভালোবাসি। এই তো আমার লক্ষ্মী বউ। আমিও তোমায় খুব ভালোবাসি। এভাবেই ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই আজীবন। আজ তোমার ইচ্ছা আমার চাওয়া দুটোই পূরণ করব। ফিসফিস করে কানের কাছে বলে উঠল, রোয়াজ, আমার ভালোবাসার রঙে দিয়ে রাঙিয়ে দেব তোমায়। ভালোবাসার সাগরে হারিয়ে যাব তোমায় নিয়ে। 4 বছর পর আজ রাহার বার্থডে, সেই উপলক্ষে আয়োজন করা হয়েছে। সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। সিয়াম আর নাহিদ ভাইয়া এখন ম্যারিড। পড়াশোনা কমপ্লিট করে এখন বিজনেস করছেন। আব্বু আম্মু আপু ভাইয়া সবাই এসেছেন। বাড়ি ভর্তি মেহমানদের মাঝে মাঝে দৌড়ে বেড়াচ্ছে 3টা পুচকি, 2টা প্রিন্সেস আর একটা প্রিন্স। ছোট ছোট পায়ে লাল লেহেঙ্গা পরে এদিক ওদিক হাঁটছে রাহা। এই লেহেঙ্গার ভার বইতে খুব কষ্ট হচ্ছে ওর, কিন্তু মাম্মা বলেছে তাই কথাটা ফেলতে পারেনি। রাহা রোজ আর রোদের মেয়ে। দেখতে বাবার মতো হলেও দুষ্টুমিটা পেয়েছে মায়ের। লাহিন লাবুর ছেলে। ছেলেটা খুবই শান্তশিষ্ট, সকলের কথা শুনে সকলের সাথে ভালোভাবে কথা বলে। কিন্তু রাহার কাছাকাছি আসলে ঝগড়া শুরু করে দেয়। আর রোজের আপুর মেয়ে রাইসা সকলের বড়, তাই বড় আপিদের মতো ভাব নিয়ে থাকে। দুষ্টুমির দ্বারে কাছেও নেই। রাহা হাঁটছে, আচমকা কিছু একটার পায়ের সাথে আটকে যাওয়ায় পড়ে যাচ্ছিল ও। তখনই হাত ধরে আটকালো লাহিন। রাহার এমন চাল চলন মোটেও পছন্দ নয় ওর। ওই পাতলা পাতকা ঠোঁটে বেশ রেগেই বলে উঠল, ওই পেতনি দেখে চলতে পারিস না? আরেকটু হলেই তো পড়ে মরে যাচ্ছিলিস।
এত তাড়া কিসের তোর? রাহা পড়ে যাওয়ার খবর পেয়ে রোজ রোদ লাবু লাবি ভাজির সেখানে এসে লাহিনের এমন অ্যাটিটিউড দেখে হা হয়ে তাকিয়ে আছে সবাই। আমি কি ইততে কলে পলেতি নাকি? তুমি আমায় বকবে না, তুমি কেউ হও না আমাল। বকলে মাম্মা আল পাপা বকবে, তুমি নও বুদে তো, গাল ফুলিয়ে। তাছাড়া আমাল তো কোনো দোষী নেই, লেহেঙ্গা তা পায়ে আতকে গেতিল তাই পলে গেতি হু। লেহেঙ্গা তা পায়ে আতকে পলে গেতি। ব্যঙ্গ করে, কি সুন্দর ল্যাঙ্গুয়েজ, চুপ পেতনি, এখনো কথা বলতে শিখিসনি আর এসেছে তর্ক করতে। চুপ করে এখানে দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। লেহেঙ্গাটা একদম পায়ের নিচে চলে গেছে রাহার। সেটাকে একটু উপরে তুলে ঠিক করে দিল লাহিন। যা এবার হাট আর শোন, আরেকবার যদি তোকে পড়তে দেখে তাহলে মজা টের পাবি। তাহলে মোদা টেল পাবি, ব্যঙ্গ করে। ওদের কথা শুনে হেসে উঠল সবাই। লাবিভেদের দুজনের মাঝে কোথাও যেন তোরা আছিস তাই না রোদ? দুজনকে দেখলে মনে হয় রোদ আর রোজ ঝগড়া করছে। হুম, ঠিক বলেছ ভাইয়া। ভাইয়া, এখন আমার কাছে মনে হয় কি জানো, রোদ আর রোজের পরের লাভ বার্ড হবে এরা, রাহা আর লাহিন। হুম, আমারও তাই মনে হয় বলে হেসে উঠল সবাই। রোজহুম, তুমি আমায় 6 বছর দৌড় করিয়েছ। এবার তোমার মেয়ে দেখ লাহিনের পেছনে কবছর দৌড়ে। আমি তো তোমায় মায় 6 বছর অপেক্ষা করিয়েছি, আমার মেয়ে ওকে 24 বছর অপেক্ষা করাবে, তারপর অ্যাকসেপ্ট করবে। হুম, এমনি সবার সামনে আমাকে ছোট করা শুরু হয়ে গেল তাই। সাধে কি তোমায় কুমির ছানা বলি? আমিও কি তোমাকে সাধে বুচি পেচি ডাকি? বুচি একটা। ইন ফিউচার আমাদের রাহা আর লাহিনও কোনো একদিন একে অপরকে বলবে, বলো না ভালোবাসি। সমাপ্ত।